আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা হচ্ছে সেলফ টিউটরের ফিজিক্সের যে ক্রমানুসারে আমরা শুরু করছিলাম নবম দশম শ্রেণীর। তো আজকে দ্বিতীয় অধ্যায় আমরা পড়ব গতি। তো দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে গতি। তো গতির কথা বলতে গেলে প্রথমে চলে আসে গতি এবং স্থিতির কথা। তো গতি হচ্ছে সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে তাহলে হবে স্থিতি, আর যদি ঘটে তাহলে গতি। স্থিতি এবং গতি পাশাপাশি দুইটা শব্দ। সময়ের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের যদি পরিবর্তন ঘটে তাহলে তাকে গতি বলে, আর যদি অবস্থানের পরিবর্তন না ঘটে তাহলে বস্তুটিকে বলা হয় স্থিতিশীল বস্তু, আর ওই অবস্থাটাকে বজায় রাখাকে বলা হয় স্থিতি। ঠিক আছে? তো এখন এই যে অবস্থার অপরিবর্তন এবং পরিবর্তনের যে কথাটা আসলো, যে প্রত্যেকটা বস্তু চায় তাকে নিজের অবস্থানে রাখার জন্য, যে যে অবস্থানে আছে সে অবস্থানে থাকুক। একটা গতিশীল বস্তু চায় সে গতিশীল থাকুক। এই যে থাকার প্রবণতা, গতিশীল থাকার প্রবণতা কিংবা স্থিতিশীল থাকার প্রবণতা, এই প্রবণতাটাকে বলা হয় হচ্ছে জড়তা। তো জড়তার কথাটা হচ্ছে তৃতীয় অধ্যায়ে ডিটেইলস বলা আছে। তো গতিশীল এবং স্থিতিশীল থাকার যে প্রবণতা সেটাকে বলে জড়তা। স্পন্দন গতিটা হচ্ছে একটা গতিশীল বস্তুর অর্ধেক সময় যদি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় যদি তার অপর দিকে বিপরীত দিকে গতিশীল থাকে তাহলে সেটাকে স্পন্দন গতি বলে। সরল দোলকের গতি হচ্ছে স্পন্দন গতি, সরল দোলকের গতি। যেমন আমি যদি একটা সরল দোলক এখানে দেখাই, এই যে এরকম ভাবে একটা সরল দোলক টাঙানো থাকে, তো এইটাকে যদি আমি এদিকে ধাক্কা দিয়ে দিই সর্বোচ্চ এই পর্যন্ত যাবে, সে কিন্তু আবার বিপরীতমুখী এদিকে চলে আসবে। তো সর্বোচ্চ যে পর্যন্ত সে গেল এইটুকু দূরত্বকে বলা হয় বিস্তার। প্রথমত সরল দোলকের গতি একটা স্পন্দন গতি, আবার হচ্ছে গিটারের গতি স্পন্দন গতি। আমরা হচ্ছে গিটারে যে ওই ওঠা নামা করে তারটা, এটা একটা স্পন্দন গতি। তো একই রকম ভাবে এখানে সরল দোলকের ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি, যে স্থির অবস্থানে সরল দোলকের এখানে গতি অবস্থা স্থিতিশীল আছে, মানে তার এখানে বেগ শূন্য। সর্বোচ্চ যখন সে এখানে অতিক্রম করছে এই অবস্থানে কিন্তু আবার তার বেগ শূন্য, মানে সর্বোচ্চ সরণে সর্বোচ্চ যে দূরত্বটা সে অতিক্রম করে স্থির অবস্থান থেকে সেটা হচ্ছে তার বিস্তার, এবং এই জায়গায় তার বেগ হচ্ছে শূন্য। গতিশীল অবস্থা এখান থেকে যখন আবার এদিকে চলে আসবে তখন এই অবস্থানে তার বেগ সর্বোচ্চ হবে, মধ্য অবস্থায় বেগ হবে সর্বোচ্চ, আবার এখানে এসে স্থির হবে। তো এই সরল দোলকের গতি হচ্ছে একটি স্পন্দন গতি। তো আমরা গতির মধ্যে দুইটা রাশি আছে, স্কেলার রাশি এবং হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি হচ্ছে সেই সকল রাশি যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাদের স্কেলার রাশি বলে। ভেক্টর রাশি সেই সকল রাশি যে সকল রাশিকে প্রকাশ করার জন্য, পরিমাপ করার জন্য মান ও দিক উভয় প্রয়োজন হয়। তো স্কেলার রাশি এবং ভেক্টর রাশিতে একটা নৈমিত্তিক আসতে পারে, যে নিচের কোনটি স্কেলার রাশি নয় নিচের কোনটি ভেক্টর রাশি। সেই ক্ষেত্রে আমরা কয়েকটা স্কেলার রাশি কিন্তু মুখস্থ করে ফেলতে পারি, যেমন দৈর্ঘ্য, বল, সময়, তাপমাত্রা, দ্রুতি, এগুলো হচ্ছে স্কেলার রাশি। এখানে আরেকটা স্কেলার রাশি আছে, সেটার নাম হচ্ছে তড়িৎ বিভব। এই তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্যের মধ্যে সমস্যা করতে পারে। তড়িৎ প্রাবল্যটা হচ্ছে ভেক্টর রাশি, তড়িৎ প্রাবল্য ভেক্টর রাশি, কিন্তু তড়িৎ বিভব হচ্ছে স্কেলার রাশি। এটা একটু খেয়াল রাখতে হবে, তড়িৎ প্রাবল্য ভেক্টর রাশি কিন্তু তড়িৎ বিভব স্কেলার রাশি। আমরা দৈর্ঘ্য, বল, দ্রুতি, সময়, তাপমাত্রা, তড়িৎ বিভব, দ্রুতি এগুলো যদি একটু মনে রাখি তাহলে স্কেলার রাশি আর ভেক্টর রাশিতে ঝামেলাটা হবে না। তো দূরত্ব এবং সরণের কথা যদি বলি, দূরত্ব এবং সরণ। দূরত্ব হচ্ছে অতিক্রান্ত পথ, অতিক্রান্ত পথ এটা একটা স্কেলার রাশি, অতিক্রান্ত পথ। সরণ হচ্ছে ভেক্টর রাশি। তো সরণ কেন ভেক্টর রাশি? সরণটা পরিমাপ করা হয় বস্তুর শেষ অবস্থান বা শেষ বিন্দু বিয়োগ আদি অবস্থান বা আদি বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা। একটা বস্তু এখানে আছে আর একটা বস্তু এখানে আছে, মানে এই জায়গা থেকে একটা ব্যক্তি এই জায়গায় যাবে, তো সে কি করলো, এখান থেকে এই জায়গায় গেল, বন্ধু বাসায় যাচ্ছে, কিছু কিনা নেওয়া লাগবে, বাজারটা হচ্ছে এই জায়গায়, সে এখান থেকে এই জায়গায় বাজারে আসছে, তারপর এখানে গেছে, তাহলে তার মোট দূরত্ব কতটুকু হচ্ছে? এইটুকু ধরলাম 3 কিলোমিটার, এইটুকু 1 কিলোমিটার, এইটুকু 2 কিলোমিটার, মোট কত হলো 3, 4, 5, 6 কিলোমিটার। তাহলে
তার মোট দূরত্ব হলো 6 কিলোমিটার। এই যে মোট দূরত্ব বললাম এটা হচ্ছে 6 কিলোমিটার অতিক্রান্ত করছে, কতটুকু পথ অতিক্রম করে গেল। আর যদি এই বিন্দুটা এবং এই বিন্দুটা শেষ বিন্দু এবং প্রথম বিন্দু মোট ডাইরেক্ট দূরত্ব সরাসরি রৈখিক বরাবর শেষ বিন্দু এবং আদি বিন্দুর অবস্থানের দূরত্বটা যদি বলি তাহলে কত হবে, ধরা যাক যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু এই দূরত্বটুকু এইটুকু হচ্ছে আমার সরণ, এবং এটা অবশ্যই মোট অতিক্রান্ত পথের চেয়ে কম হবে। তো এইটা বেসিক্যালি হচ্ছে বিমান চলাচলের পথ, রেলগাড়ির পথ, এগুলোর উপর এই সরণের উপর বেসিস করে সেগুলো চলে, কারণ তাদের তো আঁকা বাঁকা পথ নেই, সরাসরি লাইনে চলতে হয়। তাহলে সরণ একটি ভেক্টর রাশি, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, দূরত্ব হচ্ছে মোট অতিক্রান্ত পথ, আর সরণ হচ্ছে শেষ বিন্দু এবং আদি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, মানে রৈখিক বরাবর যেটুকু অতিক্রম হয়। তাহলে আমরা যদি এখান থেকে সংজ্ঞা বলি দূরত্বটা কি এবং সরণের সংজ্ঞা, যে নির্দিষ্ট সময়ের সাথে পারিপার্শ্বের সাপেক্ষে সময়ের সাথে পারিপার্শ্বের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলে দূরত্ব। আমি যদি এটার সাথে একটা দিক উল্লেখ করে দেই যে নির্দিষ্ট দিকে সময়ের সাথে পারিপার্শ্বের সাপেক্ষে বস্তুর অবস্থানকে বলে সরণ। জাস্ট আমি যদি এই জায়গায় একটা নির্দিষ্ট দিক উল্লেখ করে দিই তাহলে এটা হয়ে যাবে সরণ। একই রকম ভাবে এটাকে যদি বলি নির্দিষ্ট দিকে সময়ের সাথে পারিপার্শ্বের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে, যখন আমি হারকে বলে দিব তখনই হয়ে যাবে বেগ। একই সংজ্ঞা, জাস্ট যখন আমি বলবো নির্দিষ্ট দিকে সময়ের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। আমি যদি এই জায়গা থেকে নির্দিষ্ট দিক কথাটা মুছে দিই, যদি বলি সময়ের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে, তখন হয়ে যাবে দ্রুতি। জাস্ট দিকটা বাদ দিয়ে দিলে সংজ্ঞাটা হয়ে গেল দ্রুতির, দিকটা যখন উল্লেখ করে দেবো তখন সংজ্ঞাটা হয়ে যাবে বেগের। যেহেতু অবস্থা নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে, সেক্ষেত্রে আমি এখানে কিন্তু এটাও বলতে পারি যে সরণের হারকে বা সরণের পরিবর্তনের হারকে বেগ বলে, কারণ সরণের মধ্যে নির্দিষ্ট দিক আছে, সময় আছে, পারিপার্শ্ব আছে, তার অবস্থানের পরিবর্তন হয় সরণ, তাহলে সরণের হারকে বেগ বলা যায়। তো এখান থেকে একটা প্রশ্ন আসে, বেগ ও দ্রুতি একই রাশি, বেগ ও দ্রুতির একক একই কিন্তু তারা ভিন্ন রাশি। বেগ ও দ্রুতি একক এবং মাত্রা একই কিন্তু রাশি ভিন্ন, ব্যাখ্যা করো। বেগ এবং দ্রুতি একক এবং মাত্রা একই কিন্তু রাশি ভিন্ন। রাশি ভিন্ন কারণ একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। আর একক এবং মাত্রা একই কারণ আমরা জানি বেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়, দ্রুতি মানে হচ্ছে দূরত্ব বাই সময়। জাস্ট দ্রুতিতে দিকটা থাকে না, বেগে দিকটা থাকে। দূরত্বকে আমরা মিটার দ্বারা প্রকাশ করি, একককে সময়কে সেকেন্ড দ্বারা প্রকাশ করি, তাহলে মিটার ইনভার্স 1 মিটার পার সেকেন্ড। ঠিক একই রকম দ্রুতির একক এটা। মাত্রা যদি এখানে বলি তাহলে দূরত্বকে হচ্ছে এল, সময়কে হচ্ছে টি, উপর উঠালে ইনভার্স, সুতরাং এল ইনভার্স 1। এটা দ্রুতিরও মাত্রা, বেগেরও মাত্রা, উভয়ের মাত্রা একই। তাহলে বেগ এবং দ্রুতির একক মাত্রা একই কিন্তু রাশি ভিন্ন। এটা একটা প্রশ্ন এখান থেকে হয়। এখান থেকে আমরা যদি আবার একই সংজ্ঞাকে জাস্ট বেগের পরিবর্তনের হারকে যদি বলি, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, অথবা বলতে পারি নির্দিষ্ট দিকে সময়ের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে বস্তুর অবস্থানের বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, মানে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। জাস্ট ওই বেগের সাথে সমঝোতা করে আমরা ত্বরণের সময় আপনাদের বলতে পারি। তাহলে এটাকে যদি আমরা গাণিতিক রূপ দিতে চাই, ধরি একটি বস্তুর আদি বেগ ছিল ইউ, টি সময় পরে বি বেগ হয়, তাহলে বেগের পরিবর্তন কত হলো, বি মাইনাস ইউ। আদি বেগ ছিল ইউ, টি সময় পরে তার শেষ বেগ হয়েছে বি, ভেলোসিটি বেগ, তাহলে বেগের পরিবর্তন হয়েছে কত, বি মাইনাস ইউ। তাহলে আমি যদি বলি টি সময় বেগের পরিবর্তন বি মাইনাস ইউ, তাহলে একক সময় বেগের পরিবর্তন কত হচ্ছে, বি মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা কিছুক্ষণ আগে সংজ্ঞাতে বলেছি একক সময়ে বেগের পরিবর্তনে, মানে বেগের পরিবর্তন হারকে, হার মানে হচ্ছে একক সময়, বা যে কোনো হারকে যদি আমরা বলি সেটা হচ্ছে এককের জন্য, একক ক্ষেত্রফলের জন্য, একক সময়ের জন্য, যে কোনো এককের জন্যটাই মূলত হার। তাহলে বেগের পরিবর্তনের হারকে আমরা বলছি ত্বরণ বলে। তাহলে এখানে আমরা দেখতে পারলাম টি সময় বেগের পরিবর্তন বি মাইনাস ইউ, তাহলে একক সময় বেগের পরিবর্তন হচ্ছে বি মাইনাস ইউ বাই টি, আর এইটাই হচ্ছে এ ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি ত্বরণ। এ অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণ। তো এই জায়গা থেকে আমরা গতির প্রথম সূত্র দেখাইতে পারি কিভাবে, এটা যদি আমরা এখন ক্রস গুণ করি তাহলে বি মাইনাস ইউ ইকুয়াল হচ্ছে এটি, তাহলে বি ইকুয়াল ইউ প্লাস এটি
এটা হচ্ছে গতির প্রথম সমীকরণ। আমরা জানি গতির 4টি সমীকরণ আছে, কিন্তু গতির সূত্র আছে 3টি। নিউটনের গতির সূত্র তৃতীয় অধ্যায়ে আমরা পড়বো নিউটনের গতির সূত্র 3টি, আর গতির সমীকরণ 4টি। তার মধ্যে 1 নাম্বার পেয়ে গেলাম u = u + at। তো 1 নাম্বার থাকুক, এখান থেকে আমরা আবার দ্বিতীয় সূত্রটা বের করব, যেটা জানি হচ্ছে গড় দ্রুতি। কোন বস্তুর গড় দ্রুতি মানে কি? মোট যে সে অতিক্রান্ত পথ, যে পথটা অতিক্রম করেছে সেটাকে যদি আমরা মোট সময় দিয়ে ভাগ করি, তাহলে গড় দ্রুতিটা পাবো s/t। আবার মানে আদি বেগ ছিল u, শেষ বেগ b, তাহলে তাদের মানে দুইটা বস্তু আছে, গড় নির্ণয় করলে আমরা জানি যে যতটুকু সংখ্যক থাকবে তত সংখ্যক দিয়ে ভাগ দিতে হয়। তাহলে আদি বেগ শেষ বেগ দুইটা বেগের গড় বের করতে গেলে 2 দিয়ে ভাগ দিতে হবে, u + b/2। তাহলে u + b/2 = st। এখান থেকে আমরা s = লিখতে পারি কি u + b/2 * t। এটা হচ্ছে গতির তৃতীয় সমীকরণ। তা আমরা গতির তৃতীয় সমীকরণটা যদি বার করতে চাই, এই দুইটা সমীকরণকে এদিক সেদিক করে আমরা বের করতে পারবো কিভাবে? এই জায়গা থেকে b এর মানটা যদি নিয়ে আমি এই জায়গায় বসিয়ে দেই, তাহলে কি হচ্ছে s = u + at/2 * t। b এর মান u + at, এই জায়গায় b এর জায়গায় u + at বসিয়ে দিলাম। আমি এটা থার্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে t, মানে এই যে u + b এর জায়গায় u + at, নিচে 2 ছিল, * t। জাস্ট মানটা নিয়ে বসিয়ে দিলাম। তো এখন এটাকে যদি আমরা যোগ করি, উপরে u আর u হচ্ছে 2u + at/2 * t। যদি গুণ করে দেই 2ut + at², নিচে হচ্ছে 2। এখন যদি আমরা আলাদা করে লিখি, এটাকে থেকে যদি আলাদা করে দেই, 2 এর সাথে যদি আলাদা করি, তাহলে কি হচ্ছে ut + half at²। কি থেকে পেলাম? এটা s ছিল, তাহলে s = ut + half at²। আমাদের গতির তৃতীয় সমীকরণ হয়ে গেল। আবার যদি বলি, এই জায়গার b নিয়ে আমরা দ্বিতীয় সমীকরণে বসিয়েছিলাম, দ্বিতীয় সমীকরণে b এর মধ্যে মান স্থাপন করে আমরা এই তৃতীয় সমীকরণ পাই। এখন আবার চতুর্থ সমীকরণটা মূলত আমরা জানি b² = e² + 2as। তো এই চতুর্থ সমীকরণ আমরা কিভাবে বার করব? আমাদের যে দ্বিতীয় সমীকরণটা ছিল s = u + b/2 * t। আমাদের যে চতুর্থ সমীকরণ, এটার মধ্যে কিন্তু t নাই, b² = e² + 2s, কোথাও t নাই। তো দ্বিতীয় সমীকরণ থেকে যদি আমি t এর মানটা বের করে নিয়ে দ্বিতীয় সমীকরণে বসিয়ে দেই, তাহলে চতুর্থ সমীকরণটা চলে আসবে। কিভাবে? এখান থেকে যদি আমি t এর মান বের করি, তাহলে কি হচ্ছে b - u/a = t, তাই না? এই যে b - u, এটা নিচে চলে আসবে t। t এর মান যদি আমরা দ্বিতীয় সমীকরণে বসাতে, s = u + b/2 * t এর মান হচ্ছে b - u/a। এখন যদি গুণ করি, এটা কি হচ্ছে a + b, a - b সূত্র মানে কি b² - e², নিচে 2a, s = b² - e²/2a। এখন যদি আর গুণ করি, তাহলে হচ্ছে b² - e² = 2as। তাহলে b² = e² + 2as। এই যে আমার চতুর্থ সমীকরণ কিন্তু হয়ে গেল। তাহলে গতির 4টা সমীকরণ এখন প্রতিপাদন আসে না, আগে এক সময় প্রতিপাদন আসতো, তাহলে এভাবে লিখতে হবে যদি আসে আর কি। তবে এখন আসবে না, কিন্তু আমরা তো মনে রাখতে হবে। আর সবকিছু পরীক্ষা আসলেই শিখতে হবে তা তো না, আমাদের জানাটা উচিত। তো যদি পরীক্ষায় আসে গতির সমীকরণ, তৃতীয় সমীকরণ প্রতিপাদন করো, তাহলে আমাদের প্রথম থেকে লিখতে হবে। প্রথম হচ্ছে ত্বরণ থেকে প্রথম সমীকরণ, তারপর দ্বিতীয় সমীকরণ, মান বসিয়ে তৃতীয় সমীকরণ, তারপর চতুর্থটার কথা লিখতে হবে। শুরুটা করতে হবে যে ধরি একটি বস্তু u আদিবেগে যাত্রা শুরু করেছিল, t সময় পরে সে s দূরত্ব অতিক্রম করে v বেগ প্রাপ্ত হয়। এই কথাগুলো বলে, তাহলে ত্বরণ হবে, বেগের পরিবর্তন হবে v - u। তাহলে t সময় বেগের পরিবর্তন হচ্ছে, এটা একক সময় t/u। এখান থেকে এই যে যাত্রা শুরু হয়ে গেল। আমরা এখান থেকে গতির 4টা সমীকরণ দেখালাম, স্কেলার রাশি, ভেক্টর রাশি দেখালাম। এই গতির 4টা সমীকরণকে আমরা হচ্ছে পরন্ত বস্তু সূত্রতে সমীকরণ রূপান্তর করব। যেমন প্রথমটা যদি বলি, প্রথমে ছিল আমাদের হচ্ছে b = u + at। তো পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা যেমন এখানে ত্বরণ, এটা হচ্ছে রৈখিক ত্বরণ, সরলরেখা বরাবর যে ত্বরণ। পরন্ত বস্তুর ক্ষেত্রে এটাই হয়ে যাবে g, অভিকর্ষ ত্বরণ। উপর থেকে কোনো বস্তু যে ত্বরণে পতিত হয়, মানে যে উপর থেকে কোনো বস্তু যে বেগের পরিবর্তনের ফলে বস্তুটা পড়ে, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা অভিকর্ষ ত্বরণ। তখন এটা হয়ে যাবে g, s হয়ে যাবে s। তাহলে এই সমীকরণে যদি আমরা বসাই b = u + gt, এই যে আমাদের গতির সমীকরণ পরন্ত বস্তুর সমীকরণ হয়ে গেল। গ্যালিলিও পরন্ত বস্তুর সূত্র দিয়েছিল, গ্যালিলিও পরন্ত বস্তুর সূত্র দিয়েছে 3টা, কিন্তু সমীকরণ কিন্তু এখানে আবার 4টা, কারণ আমি 4টা থেকে 4টা বানাতে পারবো। কথা হচ্ছে এই প্লাসের জায়গায় এখানে মাইনাস হবে,
তবে নতুন বইগুলোতে প্লাস দিয়েছি, পুরাতন বইয়ে এখানে মাইনাস আছে। কেমন? বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়তেছে, আর আমি হিসাব করতেছি ভূমি থেকে উপরের দিকে, যে একটা বস্তু ভূমি থেকে উপর দিকে কত মিটার দূরত্বে আছে, কত মিটার উপরে আছে। তো আমি যেহেতু নিচের থেকে উপরের দিকে চিন্তা করলে ধনাত্মক ধরি, তাহলে উপর থেকে যখন একটা বস্তু নিচের দিকে নামবে তাহলে সেটাকে আমার ঋণাত্মক ধরতে হবে। সেক্ষেত্রে এর জায়গায় মাইনাস জিটি, তাহলে বি ইকুয়াল ইউ মাইনাস জিটি প্রথম সমীকরণ। দ্বিতীয়টা ছিল এস ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইনটু টি। এটা তো সবই ঠিক আছে, এসটাকে জাস্ট এইচ করে দিলেই আমার হচ্ছে গতির পরন্ত বস্তু দ্বিতীয় সমীকরণ হয়ে গেল। একই রকম ভাবে তৃতীয় সমীকরণে s ইকুয়াল ইউটি প্লাস হাফ এর টি স্কয়ার, এই জায়গায় s এর পরিবর্তে যদি h বসাই ইউটি এবং এর জায়গায় মাইনাস জি বসালে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে জি টি স্কয়ার। এই যে পরন্ত বস্তু তৃতীয় সমীকরণ হয়ে গেল। চতুর্থটা ছিল বি স্কয়ার ইকুয়াল টি স্কয়ার মাইনাস 2 প্লাস 2 ছিল, এই জায়গায় এখন 2g h দিয়ে দেব, এটা মাইনাস দিয়ে দেব। প্লাস দিলে হবে, বইয়ে প্লাস দেওয়া আছে, সমস্যা নেই। তো বোঝার সুবিধার্থে আমি বলছি যে জিটা মাইনাস হবে পরন্ত বস্তুর ক্ষেত্রে। বি স্কয়ার ইকুয়াল স্কয়ার মাইনাস 2g h পরন্ত বস্তু চতুর্থ সূত্র হয়ে গেল, সমীকরণ হয়ে গেল। তো অঙ্ক করার সময় মাইনাস থাকুক আর প্লাস থাকুক, যদি মাইনাস আসে সেটা কিন্তু প্লাস দিয়ে উত্তর হবে, করে দিতে হবে প্লাস। কারণ আমরা যখন ব্যাগ বার করব বা দূরত্ব বার করব, যেটাই বার করি না কেন দূরত্ব বার করলে দূরত্ব কনগ্রান্ত করতে পারে না, আর যেহেতু ব্যাগ বৃদ্ধি পাচ্ছে সুতরাং সেই ক্ষেত্রেও প্লাস হবে। আর যদি একবারে স্থির হয়ে যায়, শেষে ব্যাগ যদি হ্রাস পায়, মন্দন হয়, তখন মাইনাস দিয়ে আমরা বলে দিতে হয় যে এখানে মন্দন ঘটেছে, মাইনাস হলে মন্দন হয়। মন্দনের কথা যেহেতু আসছে, একটু মন্দনের কথা বলি। আমরা ত্বরণ হচ্ছে ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলি, মানে ব্যাগের পরিবর্তনের হারকে, মূলত ব্যাগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। হারটা যদি বৃদ্ধি পায় তাহলে সেটাকে বলে ত্বরণ, আর যদি হারটা হ্রাস পায় মানে ব্যাগের হার হ্রাস পেলে সেটাকে বলে মন্দন। সেটাকে মাইনাস চিহ্ন দ্বারা আমরা চিহ্নিত করি। তো আজকে এই পর্যন্ত। আমরা দ্বিতীয় ভিডিওতে হচ্ছে গ্রাফ দেখাবো, লেখচিত্র দেখাবো এবং রেলওয়ে পরন্ত বস্তুর সূত্রগুলো নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।